আজ ১৩ই ফেব্রুয়ারি। আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস। সব প্রেমিক প্রেমিকাদের কত প্ল্যান থাকে এই দিনটা নিয়ে। ঠিক তেমনই আমি আর নীলা প্ল্যান করলাম যে আগামীকাল আমরা সারাদিন একসাথে ঘুরব। নীলা হচ্ছে আমার বান্ধবী, তাই ক্যাম্পাসে বেশিক্ষণ না থেকে আমরা বাড়িতে চলে আসলাম। এখন রাত 12টা বাজে। একটা অপরিচিত নাম্বার থেকে আমার ফোনে মেসেজ আসলো। মেসেজে লেখা, দরজাটা খোল। আমি ভাবলাম হয়তো ভুল করে আমার নাম্বারে মেসেজটা চলে এসেছে, কিন্তু কিছুক্ষণ পর আমার ফোনে আর একটা মেসেজ আসলো। তাতে লেখা, ভয় পাস না, দরজাটা খোল। এবার আমি কিছুটা বিরক্তি নিয়ে দরজা খুললাম। দরজা খুলে আমি দেখলাম যে দরজার সামনে একটা কাগজের টুকরো পড়ে আছে। আমি এবার কিছুটা এক্সাইটেড হয়ে কাগজের টুকরোটা হাতে নিলাম। সেখানে লেখা, একবার ছাদে আসতে পারবি? অতপর আমি কি মনে করে যেন ছাদের দিকে আগাতে থাকলাম। ছাদে পৌঁছে আমি তো পুরোই হয়ে গেলাম, কেননা ছাদে উঠে যা দেখলাম সেটা দেখার পর আমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখলাম ছাদের উপর হাজার হাজার কাগজের খামে লেখা ভালোবাসি। এরপর আবার আমার ফোনে অচেনা নাম্বার থেকে আরেকটা মেসেজ এসেছে। মেসেজে লেখা, ভালোবাসি ভালোবাসি এবং ভালোবাসি। এভাবে কেউ আমাকে সারপ্রাইজ দেবে আমি কখনোই ভাবিনি। এরপর আমি মনে মনে ভাবতে লাগলাম যে তানভীর ছেলেটা আসলেই একটা পাগল, না হলে এভাবে কেউ পাগলামি করে? আগামীকাল তথা ১৪ই ফেব্রুয়ারি সকাল ১০টায় আমার ফোনে আননোন নাম্বার থেকে একটা কল আসলো। আমি ফোন রিসিভ করে বললাম, হ্যালো। আপনি কি তানভীর বলছেন? ফোনের ওপাশ থেকে বলে উঠল, হ্যাঁ বলছি। আসলে আমাকে আপনি চিনবেন না। যাই হোক, নীলার একটা বাইকের সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়েছে। তানভীর নামক কোনো ছেলের সাথে দেখা করতে আসছিল নীলা ভালোবাসার দিবসের জন্য। ওদের দুজনের অনেক প্ল্যান ছিল, অথচ সব কিছু শেষ হয়ে গেল। নীলার অবস্থা এখন খুবই খারাপ। নীলার বাবা মা বন্ধুরা সবাই চলে এসেছে। সবার চোখেই জল। ডাক্তার বলেছে যে ওকে বাঁচানো বড়ই কঠিন। প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে। মাথায় এবং উদরের পেছনের অংশ যেখানে কিডনি থাকে সেই জায়গাটাতে মারাত্মক আঘাত লেগেছে ওর। এসব আপনি কি বলছেন? আমি এক্ষুনি হাসপাতালে আসছি। ডাক্তার সাহেব, এখন রোগীর কি অবস্থা? দেখুন, রোগীর আঘাতটা খুবই গুরুতর। রিপোর্ট হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আমার ছেলে ঠিক হয়ে যাবে তো ডাক্তার? প্লিজ কাঁদবেন না, আল্লাহকে ডাকুন, আর আমাদের চেষ্টার কোনো ত্রুটি হবে না। রিপোর্ট চলে এসেছে। দেখুন, তানভীরের 2 চোখ এবং 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। যদিও অ্যাক্সিডেন্টে 2 কিডনি নষ্ট হওয়া খুবই রেয়ার ঘটনা, তানভীরের ভাগ্যটা হয়তো খারাপ ছিল। এখন লাইফ সাপোর্টে রাখা হয়েছে নীলাকে। আসলে আমার নাম হচ্ছে রাব্বি মাতব্বর। আমি নীলার বন্ধু। ডাক্তার বলেছে 2 ঘন্টার মধ্যে নীলার শরীরে কিডনি প্রতিস্থাপন করতে হবে, না হলে নীলাকে বাঁচানো যাবে না। সবাই যে যার মতো চেষ্টা করছে, কিন্তু কিডনি পাওয়া তো এত সহজ না। আর কিডনি পেলেই শুধু হবে না, রক্তের গ্রুপও মিলতে হবে। নীলার মা কয়েকবার জ্ঞান হারিয়েছেন। তানভীরও প্রায় পাগল হয়ে গেছে। ভালোবাসার মানুষটাকে বাঁচানোর শেষ চেষ্টাটুকু করছে সে। তানভীর, সুপ্তি, হাফসা সবাই পাগলের মতো কিডনির খোঁজ করছে, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। এরপর আমি অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম যে আমি নীলাকে নিজের কিডনি ও চোখ দিব। অতঃপর ডাক্তারকে আমি এই ব্যাপারে সব কিছু খুলে বললাম। সব কিছু শোনার পর প্রথমত ডাক্তার রাজি ছিলেন না, কিন্তু পরে আমি অনেক কষ্ট করে ডাক্তারকে রাজি করিয়েছি এবং এই ব্যাপারে কাউকে কিছু বলতে ডাক্তারকে নিষেধ করে দিয়েছি। এরপর ডাক্তার এসে সবাইকে বলল, সবার জন্য একটা খুশির খবর আছে, কিডনি পাওয়া গেছে, সাথে চোখও। আলহামদুলিল্লাহ। আপনাদের ভাগ্য সত্যি অনেক ভালো, না হলে এত কম সময়ে কিডনি ও চোখ পাওয়া অসম্ভব ব্যাপার। বাংলা সিনেমায় এরকম কাহিনী ঘটে, কিন্তু বাস্তবে এই প্রথম দেখলাম। ডাক্তার সাহেব, কে সেই মহান ব্যক্তি? আমরা কি তাকে দেখতে পারবো একবার?
না, উনি কাউকে দেখা দেবেন না। এখন অপারেশন শুরু হবে, সবাই দোয়া করুন যাতে সফলভাবে অপারেশন শেষ হয়। হ্যাঁ, জীবন তো এরকমই হয়, কখনো কখনো জীবন সিনেমার চাইতেও বেশি সিনেমাটিক হয়ে যায়। না হলে এত কম সময়ে কিডনি পাওয়া কখনোই সম্ভব হতো না। এরপর নীলার অপারেশন সফলভাবেই শেষ হয়। আমার ভালোবাসা তাহলে হারিয়ে যায়নি। আল্লাহর রহমতে নীলা বেঁচে গেছে। আজ আমি অনেক খুশি। প্রায় 10 দিন পর সুস্থ হয়ে আজকে ভার্সিটিতে এসেছি আমি। শ্যামা, সুপ্তি এবং হাফসাও এসেছে। তানভীর ভার্সিটিতে এখনও এসে পৌঁছয়নি, কিন্তু রাব্বি মাতবরের কোনো খবরই নেই। আমার সবচেয়ে কাছের বন্ধু হওয়া সত্ত্বেও আমাকে দেখতে হাসপাতালে পর্যন্ত আসেনি সে। তাই আমিও রাগ করে ওকে আর ফোন দিইনি। এরপর ক্লাস শেষে আমরা সবাই আড্ডা দিচ্ছি। অনেক দিন আড্ডা দেওয়া হয় না। হঠাৎ একটা ছেলে আমাদের কাছে আসলো। দেখলাম ছেলেটার হাতে একটা ডায়েরি। এরপর ছেলেটা বলতে শুরু করলো, আপনাদের মতো নীলা আপুকে? আমি নীলা। ও আপনি? এটা আপনার জন্য। রাব্বি মাতব্বর ভাই এটা আপনাকে দিতে বলেছিল। আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায় ছেলেটা। রাব্বি মাতবরের নাম শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম, আবার কিছুটা রেগেও গেলাম। এভাবে এতদিন খোঁজ না নিয়ে এখন ডায়েরি পাঠিয়ে ভাব মারছে, অকৃতজ্ঞ কোথাকার। এরপর আমি ডায়েরিটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম, আর বাকিরা নিশ্চুপ শ্রোতার মতো শুনতে থাকে। ডায়েরির প্রথমে বড় করে একটা শিরোনাম আছে, সেখানে লেখা, কাগজে মোড়ানো ভালোবাসা। আজ ভার্সিটির প্রথম দিন। স্যারের অদ্ভুতরে পরিচয় পর্বটা ভালোই লাগলো। মজার ব্যাপার হলো নদী একটা মেয়ের নাম আছে যার নাম নীলা। এবার মজার ব্যাপার বলছি, কারণ অক্ষরটা আমার খুব প্রিয়। আমি মেয়েটাকে আর চোখে একবার দেখলাম, কত কিউট। তাই ভাবলাম মেয়েটাকে একটু রাগিয়ে দিই। প্রথম পরিচয় তুই করে বলাতে মেয়েটা যা ঘাবড়ে গেছে। তারপর এখন পেতনি বললাম, মেয়েটার সে কি রাগ। মেয়েটা আমাকে দেখলেই এত রাগ করে কেন? বন্ধুর সাথে কেউ এমন ব্যবহার করে? ভুলে না হয় একবার পেতনি বলেই ফেলেছি, তাই বলে এমন করবে? শ্যামা, সুপ্তি আর তানবীর সবাই সাথেই আমাকে বন্ধুত্ব করে ফেললাম। শুধু নীলার সাথেই বন্ধুত্বটা হলো না। যাই হোক, আজকে আমি নীলাকে রিক্সা করে বাড়িতে পৌঁছে দিলাম। যদিও আমার বাড়ি ওই রাস্তায় না, বন্ধুকে সাহায্য করার জন্য এতটুকু তো করাই যায়। আমি আজকে অনেক খুশি, কারণ নীলা আজ আমার সাথে ফ্রেন্ডশিপ করেছে। আমি ডায়েরির পাতা উল্টাতে থাকি আর পড়তে থাকি। হঠাৎ একটা লেখা দেখায় চোখ আটকে যায় আমার। সেটাতে লেখা, কালকে ফাইনাল ইয়ার পরীক্ষা, আর পেটনিটার টাইফয়েড হয়েছে। সবাই সান্ত্বনা দিতে ব্যস্ত, আর আমি আমার প্ল্যান নিয়ে যে করেই হোক আমাকে পরীক্ষাতে আটকাতেই হবে। উফ, যা ধকল গেছে গত রাতে। প্রাচীর টপকে পরীক্ষার জিনিসপত্রে আগুন দেয়া তো আর চারটিখানি কথা না। তারপরেও ভালো লাগছে এইটা ভেবে যে পরীক্ষা পিছিয়ে গেছে। নীলার বছরটা লস দেওয়া লাগবে না। আমি আরও কয়েকটা পেজ পড়ে ফেললাম, আর অন্যরা অবাক হয়ে শুনেই যাচ্ছে। এবার একটু বেশিই অবাক হচ্ছি আমি। আমি মনে হয় নীলাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু কথাটা ওকে বলবো কীভাবে? কাল যেভাবেই হোক নীলাকে বলতেই হবে, কারণ ভালোবাসার কথা তাড়াতাড়ি বলে দিতে হয়। এরপর আমার আর নীলাকে প্রপোজ করা হলো না, কারণ তানবীরও নাকি নীলাকে ভালোবাসে। আরে ব্যাপার না, তানবীর তো আমারই বন্ধু, নীলার সাথে ভালোই লাগবে ওকে। আমি না হয় ওকে দূর থেকেই ভালোবাসবো। পরের পেজে লেখা, মামাটা আজকে মারা গেল। আচ্ছা, হার্ট অ্যাটাক হলেই কি মরতে হবে? সবাই তো স্বার্থপর কেন? আমি যে বড় একা হয়ে গেলাম। অতপর আমি 5 দিন পর ভার্সিটিতে আসলাম, কিন্তু ক্লাস করিনি। বৃষ্টির মধ্যে নীলাকে দেখলাম ছাতা ছাড়া হাঁটতে। অতপর আমি ছাতা নিয়ে ওর কাছে দৌড় দিলাম। ভালোবাসার মানুষটাকে আমি সিজতে দিই কী করি যদি অসুখ হয়ে যায়? এরপর আমি সবার থেকে নিজেকে গুটিয়ে ফেলেছি। এখন যখন মায়া বাড়িয়ে লাভ হয় না, তখন মায়া কাটাতে শিখতে হয়। আমি যতই পড়ছি ততই অবাক হচ্ছি। এমনকি অবাক হচ্ছে বাকি সবাই। আর সবাই জিজ্ঞাসা করছে, রাব্বি মাতবর এখন কোথায়? এরপর আমি ডায়েরিটা আবার পড়তে লাগলাম। ডায়েরিটিতে লেখা, আজকে মনটা খুব খারাপ, কারণ নীলার অ্যাক্সিডেন্ট হয়েছে।
ওকে হসপিটালে ভর্তি করেই আমি তানবীরকে ফোন দিলাম, যাতে নীলা হবে সে নীলাকে তানবীর হসপিটালে নিয়ে এসেছে। যাই হোক, তানবীর আর নীলার ভালোবাসাটা হয়েই গেল অবশেষে। আমি অনেক খুশি। আমি একটু দম নিয়ে আবার পেজ উল্টাতে শুরু করলাম। একটা প্রশ্নের উত্তর দিবি নীলা? তুই কি কখনো কোনোদিন আমার মন বুঝিসনি? উত্তরটা তোর কাছেই রেখে দিস, যদিও উত্তরটা তুই দিতে পারবি না। হৃদয় দিয়ে লেখা প্রশ্নের উত্তর হৃদয় দিয়েই দিতে হয়, বুদ্ধি দিয়ে নয়। সত্যিকারের ভালোবাসাগুলো মন দিয়ে হয়, কিন্তু প্রমাণ করতে হয় জীবন দিয়ে। ভালোবাসলে ভালোবাসার মানুষকে জানিয়ে দিতে হয়। আর আমি বোধহয় এই জায়গাটাতেই ব্যর্থ ছিলাম। আমার ভালোবাসা ছিল একটা কাগজে মোড়ানো ভালোবাসা, যার অস্তিত্ব শুধু কাগজের কয়েকটা পাতাতেই সীমাবদ্ধ। কাগজে মোড়ানো ভালোবাসা দিয়ে আমি তোর হৃদয় মোড়াতে চেয়েছিলাম, কিন্তু তুই অধরাই থেকে গেলি। তুই তো আমার হাত ছোঁয়া দূরত্বে ছিলি, কিন্তু হাত বাড়ালেই সবসময় ভালোবাসা ছোঁয়া যায় না। কিছু ভালোবাসা অপূর্ণই রয়ে যায়। ভালোবাসার মানুষকে পেয়েও হারানোর নাম বেদনা, না পেয়ে ভুলে যাওয়ার নাম সান্ত্বনা। আর ভালোবাসার মানুষকে না পেয়েও সারা জীবন ভালোবেসে যাওয়ার নাম সার্থকতা। তার মধ্যে আমি হচ্ছি সার্থক। আমি তোর মাঝে আমার জগৎটাকে খুঁজেছিলাম, আর তুই তানবীরের মাঝে। এতে তো আমার কোনো হাত ছিল না। কিছু গল্প বিধাতা নিজ হাতে লেখে, নিজেকে কখনো অপরাধী ভাবিস না। কিন্তু তানবীরকে কখনো কষ্ট দিস না, কারণ ছেলেটা তোকে অনেক ভালোবাসে। এতগুলো অপূর্ণতার মাঝেও আমার একটা পূর্ণতা আছে, আর তা হলো তানবীরের দেয়া যে গল্পগুলো তোকে আবেগে হাসাতো, সেগুলো আমারই লেখা ছিল। আর এই জন্য তানবীরকে কিছু বলিস না, কিন্তু সবার দ্বারা গল্প লেখা হয় না। গল্প লিখতে গেলে আমার মতোই পাগল হওয়া লাগে। গল্প লিখতে হয় আবেগ দিয়ে, কারণ আবেগ দিয়ে জীবন না চললেও হৃদয় চলে। তোকে বলেছিলাম না যে আমার লেখা পড়েও একদিন তুই কাঁদবি? আমার অব্যক্ত ভালোবাসার কসম করে বলছি যে তুই এখন কাঁদছিস। এই পাগলি, একদম কাঁদবি না। আমি আছি তো। আমি তোর ছায়া হয়ে তোর সাথেই আছি, শুধু স্পর্শের বাহিরে। নিজের জীবনটা রাঙিয়ে নিস ভালোবাসার রঙে। আমার শেষ একটা আবদার রাখবি নীলা? প্রতি 14 ফেব্রুয়ারি আমার কবরে একটা গোলাপ ফুল রেখে আসবি, কেমন? আমার ভালো লাগবে। ছায়া হয়েও হৃদয় চোখে ভালোবেসে তোকে খুঁজে নেব। থাকিস শুধু মন গহিনে, তোর পাঁজর ছুঁয়ে নিঃশ্বাস হয়ে যাব। ভালোবাসা, ভালো থাকিস সব সময়, চিরবিদায়। এই রাব্বি মাতবরের লেখাটা আজকে সত্যি আমাকে কাঁদাতে বাধ্য করেছে। শুধু আমি নই, সুপ্তি, শ্যামা, হাফসা সবাই কাঁদছে। কতটা পাগল হলে এরকম পাগলের মতো ভালোবাসা চাই? প্রশ্নটা আমার মনের ভেতর বেজেই চলছে, কিন্তু উত্তর দেওয়ার মানুষটা যে আর নেই। যে পাগলটার পাগলামি পুরো বন্ধু মহল মাতিয়ে রাখতো, তাকে ছাড়া ক্যাম্পাসটা যে ফাঁকা ফাঁকা লাগবে। তবে জীবন হয়তো চলেই যাবে কোনো না কোনোভাবে। 1 বছর পর আজ আবারও 14ই ফেব্রুয়ারি। প্রত্যেক প্রেমিক প্রেমিকার মতো আমি আর তানভীরও এক জায়গায় যাচ্ছি। আমার হাতে একটা গোলাপ ফুল। গন্তব্যে চলে এসেছি আমরা। হ্যাঁ, ওই তো রাব্বি মাতবরের কবরটা দেখা যাচ্ছে। 1 বছরের ব্যবধানে অনেকটা বদলে গেছে জায়গাটা। চারপাশে লতাপাতাগুলো যেন তাদের বুকের মাঝে আগলে রেখেছে পাগলটাকে। নীলা আস্তে করে ফুলটা রাখলো কবরের ওপর। চোখের জলগুলো আজকে বেমানি করছে না, বরং অঝরে ঝরে পড়ছে। এমনকি আমিও কাঁদছি রাব্বি মাতবরের জন্য। আমরা দুজন কবর থেকে বাসার উদ্দেশ্যে হাঁটছি। না, দুজন বললে ভুল হবে, আরেকজন আছে আমাদের সাথে, তবে ছায়া হয়ে। পথটা হয়তো বেঁকে যাবে, কিন্তু ছায়াটা রয়ে যাবে, আর চিৎকার করে বলবে, ভালোবাসি রে। চিৎকারটা কেউ শুনবে না ঠিকই, কিন্তু সেটা প্রতিধ্বনিত হবে সেই ভালোবাসার মানুষটার হৃদয়ে, যার নামে সে নিজের জীবনটাকেই লিখে দিয়েছে। রাব্বি মাতবরের মতো এমন পাগল আছে কি, যারা কিনা নিজের জীবন দিয়ে বন্ধুত্বের ভালোবাসার প্রমাণ রেখে যায়? দয়া করে কমেন্টে সকলে জানিয়ে দিবেন। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত
আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।